প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ক্লাস নাম্বার 6 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় হবে উচ্চ মাধ্যমিক রসায়নের প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের এর আগে আমরা ৫ টা ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের ক্লাস নাম্বার হবে ৬। এই ৬ নাম্বার ক্লাসে আমরা যে বিষয়গুলো আজকের ক্লাসে সেটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে যখন আমাদের প্র্যাকটিক্যালের কাজগুলা করে থাকি বা ব্যবহারিক কাজগুলা করি, তখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা মূলত আমাদের সেক্ষেত্রে একেকটা পদ্ধতির জন্য একেক ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা। আমাদের আজকের ক্লাসের টপিক গুলো হবে এরকম যে কোন পদ্ধতির জন্য কোন ধরনের যন্ত্রপাতি। এই বিষয়গুলাই আমরা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে শুরুতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি রাসায়নিক বিশ্লেষণ বলতে আসলে কি বোঝায়? রাসায়নিক বিশ্লেষণ মানে হচ্ছে কোন একটি রাসায়নিক পদার্থ বা এদের মিশ্রণ হতে মূল উপাদান সমূহকে আইডেন্টিফাই এবং তাদের পরিমাণ নির্ধারণ করতে হবে। এখন এই পরিমাণ নির্ধারণ ও শনাক্ত করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে সেগুলোকে বলা হয় রাসায়নিক বিশ্লেষণ। অর্থাৎ আমি যদি আরেকটু সহজ করে বলি, ধরেন আমাদের একটা উপাদান রয়েছে NaCl। NaCl একটা রাসায়নিক পদার্থ। এই NaCl এর মধ্যে সোডিয়াম কি আদৌ উপস্থিত কিনা, ক্লোরাইড কি উপস্থিত কিনা আমরা সেগুলা শনাক্ত করব কালারের মাধ্যমে, বিভিন্ন ধরনের বর্ণের মাধ্যমে। এবং সোডিয়াম কত পার্সেন্ট, ক্লোরিন কত পার্সেন্ট উপস্থিত আমরা সে বিষয়গুলো নির্ধারণ করব রাসায়নিক পদ্ধতিতে। তাহলে এখানে ২ টা বিষয় যে সোডিয়াম ক্লোরাইড এর পরিমাণ নির্ধারণ করা এবং সোডিয়াম ও ক্লোরাইডের উপস্থিতি নির্ধারণ করা। অথবা আমি যদি আরেকটু সহজ করে বলি, আমার একটি মিশ্রণ রয়েছে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম কার্বনেটের। তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম উপস্থিত যে পদ্ধতিতে নির্ণয় করা হয় সেটা আমার জন্য হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ। এবং আদৌ সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম সালফেট যে লবণটা রয়েছে সেটি আহ, উপস্থিত কিনা। আমি যদি বলি আমার কাছে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম সালফেট রয়েছে, তাহলে সে ক্যালসিয়াম কার্বনেটকে সালফেটকে আদৌ উপস্থিত কিনা, সোডিয়াম ক্লোরাইডকে আদৌ উপস্থিত কিনা, সোডিয়ামকে উপস্থিত কিনা, ক্যালসিয়ামকে উপস্থিত কিনা, সালফেট উপস্থিত কিনা, ক্লোরাইড উপস্থিত কিনা, কালারের মাধ্যমে আমরা শনাক্ত করার চেষ্টা করি এবং কত গ্রাম উপস্থিত সেগুলো আমরা জানার চেষ্টা করি। যে পদ্ধতিতে সেগুলোকে বলা হয় মূলত রাসায়নিক। আমাদের বইয়ের ভাষায় বলা হয় কোন রাসায়নিক পদার্থ বা এদের মিশ্রণ হতে মূল উপাদান সমূহকে শনাক্তকরণ এবং এদের পরিমাণ নির্ধারণের জন্য যে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে তাদেরকে বলা হয় রাসায়নিক। তাহলে আমরা এখান থেকে বুঝলাম আমাদের রাসায়নিক বিশ্লেষণে মূলত ২ টা কাজ করে। যে আমরা উপাদানগুলো আইডেন্টিফাই করব এবং উপাদান কত গ্রাম বা কত মিলিগ্রাম উপস্থিত সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারণ করব। যে পদ্ধতিতে করব সেই পদ্ধতিগুলো মূলত রাসায়নিক বিশ্লেষণ। এইজন্য রাসায়নিক বিশ্লেষণকে আমরা ২ টা ভাগে ভাগ করি। কোয়ালি আ কোয়ালিটেটিভ আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। অর্থাৎ আমি যদি একটু ইংরেজি শব্দগুলোর দিকে ফোকাস করার চেষ্টা করি, এখানে রয়েছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে বোঝাচ্ছে পরিমাণ। কত গ্রাম বা মিলিগ্রাম। কোয়ালিটেটিভ অর্থাৎ কোয়ালিটেটিভ মানে হচ্ছে সেটার গুণাগুণ কেমন, কালার কেমন হবে, আয়নটা আইডেন্টিফাই করব, উম উপাদানটা আইডেন্টিফাই করব কেমনে, কোন বর্ণের মাধ্যমে কিনা, এই বিষয়গুলো আমরা আঙ্গিক বিশ্লেষণে আলোচনা করব। তাহলে আমি চাইলে আমার এই আঙ্গিক বিশ্লেষণ দেখেও দিতে পারি যে কোন রাসায়নিক পদার্থ বা এদের মিশ্রণ হতে মূল উপাদানসমূহকে শনাক্ত করার নামই হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। বর্ণযুক্ত বিভিন্ন বর্ণযুক্ত যৌগের দ্রবণ বা পদক্ষেপ সৃষ্টির মাধ্যমে শনাক্ত আঙ্গিক বিশ্লেষণ এবং এদের পরিমাণ নির্ধারণ করা হয় মাত্রিক। তো মাত্রিক বিশ্লেষণ এর মাধ্যমে আমরা মূলত পরিমাণটা নির্ধারণ করি। এবং সেই পরিমাণ আমরা আবার ২ ভাবে নির্ধারণ করি। মাত্রিক বিশ্লেষণে যে পরিমাণ নির্ধারণ করা হয় সেই মাত্রিক বিশ্লেষণের পরিমাণটা আমরা আবার ২ ভাবে নির্ধারণ করি। একটা হচ্ছে গ্রাম এককে নির্ধারণ করতে পারি, আরেকটা হচ্ছে আয়তনের হিসাবেও আমরা নির্ধারণ করতে পারি। এইজন্য মাত্রিক বিশ্লেষণকে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস আরেকটা হচ্ছে ভলিওমেট্রিক অ্যানালাইসিস। তাহলে পরিমাণ নির্ধারণকে আমরা ২ ভাবে ভাগ করব। আয়তনের মাধ্যমেও পরিমাণ নির্ধারণ করতে পারি অথবা ভরের মাধ্যমেও আমরা পরিমাণটাকে নির্ধারণ করতে পারি। যেমন আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করি। এই যে এখানে একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটা হচ্ছে এখানে একটা পোর্সেলেইন বাটি রয়েছে যেখানে অর্ধেক
নিয়ে তাপ দিয়ে পদক্ষেপটাকে শুকানো হচ্ছে। তাহলে পদক্ষেপকে শুকিয়ে এই যে কাজ করা হচ্ছে কোন পদ্ধতিতে হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। পদক্ষেপ শুকিয়ে পরিমাণ নির্ধারণ করবো, তাহলে অবশ্যই সেটা আমার জন্য হবে কি এই যে ভরভিত্তিক বা মাত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে ভরভিত্তিক বিশ্লেষণ হবে, এটা গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস হবে। প্রসেসটা কিরকম আমরা যদি একটু দেখি ভিডিওতে, জাস্ট একটা পোর্সেলেন বাটি, এটা হচ্ছে সিরামিকের একটা বাটি, এখানে পদক্ষেপ নিয়ে বার্নার তাপ দিয়ে শুকানো হচ্ছে। আমরা একটু দেখতে পারি, এই দেখেন শুকানো হচ্ছে, শুকিয়ে পরিমাণটা নির্ধারণ করা হবে যে পদ্ধতিতে, সেটা আমার জন্য হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। মাত্রিক বিশ্লেষণের মধ্যে গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস। গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস ভরভিত্তিক বিশ্লেষণে পরীক্ষাধীন পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট পদক্ষেপকে পোর্সেলেন বাটিতে উৎপাদকে গ্রাম এককে ওজন নেওয়া। গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস ক্ষেত্রে যদি জিজ্ঞেস করা হয় ভরভিত্তিক অ্যানালাইসিস বা গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস বা বিশ্লেষণ আসলে মূল কাজটা কি, তাহলে আমাদের কাজ হচ্ছে কি রাসায়নিক পদার্থকে বিক্রিয়ার মাধ্যমে পদক্ষেপ রূপান্তর করে সেই পদক্ষেপটাকে শুকিয়ে পরিমাণ নির্ধারণ করা হবে গ্রাম এককে। এটাই হচ্ছে আমার জন্য গ্রাভিমেট্রিক মূল কাজ। আমরা এরপরে যদি দেখি আয়তনিক বিশ্লেষণে কোন একটি নির্দিষ্ট আয়তনের নমুনা দ্রবণ হিসেবে আমার কাছে একটি নমুনা সলিউশন রয়েছে, অ্যাসিড বা ক্ষার একটা নমুনা সলিউশন 10 ml অ্যাসিড রয়েছে। তো 10 ml অ্যাসিড যে রয়েছে এটা আমি অপর আরেকটি নির্দিষ্ট আয়তনের বিকারক দ্রবণে তুল্য পরিমাণ বিক্রিয়া করে আমার এখানে যে 10 ml ছিল সেটা আমি বের করব। অর্থাৎ নির্দিষ্ট আয়তন এর নমুনা দ্রবণ, নমুনা দ্রবণ হচ্ছে পরীক্ষণীয় দ্রবণের সাথে অপর কোন নির্দিষ্ট আয়তনের বিকারক রাসায়নিক পদার্থ যোগ করে তুল্য পরিমাণ যোগ করে মানে হচ্ছে বিক্রিয়া করে প্রদত্ত নমুনায়, এই যে আমি যে নির্দিষ্ট আয়তনের নমুনা নেওয়া হলো বা নিয়েছি সেই নমুনায় উপাদান যেগুলো থাকে সেই উপাদানগুলোকে মোল এককে গণনা করা হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে এই উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টাইট্রেশন, অর্থাৎ অম্ল ক্ষার টাইট্রেশন বা জারণ বিজারণ। বিষয়টাকে আমি যদি বলি যে আমার কাছে একটা বিজারক পদার্থ রয়েছে কিন্তু কত গ্রাম রয়েছে আমি জানি না, একটি জারক পদার্থ রয়েছে, জারক পদার্থ দিয়ে আহ জারক পদার্থের মনে করেন 10 ml রয়েছে, সে 10 ml দিয়ে বিজারক পদার্থ কত গ্রাম ছিল সেটা বের করব। এটা হচ্ছে আমার জন্য আয়তন বিশ্লেষণের মূল সিস্টেম। তো আমি যদি বলি আমার কাছে ক্ষার রয়েছে, সেই ক্ষার দিয়ে আমি অম্ল এর ঘনমাত্রা নির্ধারণ করব বা অম্ল এর আয়তন নির্ধারণ করব। তার মানে একটার সাহায্যে আমি আরেকটার পরিমাণ নির্ধারণ করব। এটাই হচ্ছে আমার জন্য মূলত আয়তন। তাহলে আমরা যদি বলে থাকি যে ধরেন অম্লটা হচ্ছে আমার জন্য নির্দিষ্ট আয়তনের নমুনা দ্রবণ এবং নির্দিষ্ট আয়তনের বিকারক দ্রবণের তুল্য পরিমাণ বলতে বোঝাচ্ছে মনে করেন ক্ষারের সাথে এসিডের বিক্রিয়া করে ওই এসিড কতটুকু ছিল বা কত ঘনমাত্রা ছিল সেটা বের করা হয়। অথবা আমি যদি বলি বিজারক পদার্থ হচ্ছে আমার নমুনা দ্রবণ, জারক পদার্থ হচ্ছে নির্দিষ্ট বিকারক, বিজারক জারক পদার্থ দিয়ে বিজারক পদার্থ কত গ্রাম ছিল সেটা বের করব। এটা হচ্ছে মূলত রাসায়নিক বিশ্লেষণের মূল কনসেপ্ট। এখন এই রাসায়নিক বিশ্লেষণে কাজটা করার ক্ষেত্রে ল্যাবরেটরিতে কোন কোন কাজের যন্ত্রপাতি আমরা ব্যবহার করব? আমরা কি আমার কাছের সবগুলো যন্ত্রপাতি ব্যবহার করব? না। তো নির্ধারিত আমার যন্ত্রপাতি রয়েছে যে রাসায়নিক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে মেজারিং সিলিন্ডার বা পরিমাপন সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, ফানেল, ওয়াশ বোতল, বিকার। এগুলো হচ্ছে আমার আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি। মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, ফানেল, ওয়াশ বোতল আর হচ্ছে কি বিকার। যেমন এখানে আমি যদি বলি এই রাসায়নিক যন্ত্রটার নাম কি, আমরা ল্যাবরেটরিতে যে যন্ত্রটা ব্যবহার এটা হচ্ছে আমার জন্য ফানেল, এটা আমার জন্য হচ্ছে বিকার, এটা আমার জন্য হচ্ছে ওয়াশ বোতল। এগুলো হচ্ছে আমার জন্য ওয়াশ বোতল, এটা আমার জন্য বিকার 100 ml এর, এটা হচ্ছে ফানেল। যেমন এগুলো হচ্ছে আমার জন্য মেজারিং ভলিউমেট্রিক ফ্লাক্স অর্থাৎ আয়তনিক ফ্লাক্স, এগুলো দিয়ে সলিউশন তৈরি করা হয় নির্দিষ্ট আয়তনের বা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করা। আর এগুলো আমার জন্য হচ্ছে মেজারিং সিলিন্ডার, এগুলো আমার জন্য হচ্ছে কি মেজারিং সিলিন্ডার, দেখতে অনেকটা চোঙের মতো। আর এই যে একই যে আয়তনিক ফ্লাক্স, ভলিউমেট্রিক ফ্লাক্স আমরা যেটাকে বলি, এরপর হচ্ছে এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, এটা আমার জন্য হচ্ছে পিপেট, এটা আমার জন্য হচ্ছে বুরেট, এটাও একই এই যে আমার জন্য ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স এটাই বলি।
আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যখন তরল পদার্থ নিব তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তরল পদার্থ পরিমাপেরও নেওয়ার ক্ষেত্রে তরল পদার্থ কত এমএল নিচ্ছি সেটা পরিমাপের একটা প্রসেস রয়েছে। যেমন আমি যদি বলি এখানে আমার ৪০ পর্যন্ত আমি আমার তরল নিলাম ৪২, ৪৩ হয়তো 41, 40, 43 এই দেখেন ঢেউয়ের যে নিচের অবতল অংশ আমি কিন্তু সেটা দেখে আমি আমার মানটা নির্ধারণ করব। 41, 42, 43 ঠিক আছে? আমি কিন্তু এই টপ পয়েন্টটা নিয়ে 44 বলিনি। তাহলে সেটা হচ্ছে কি যে কার্ভ যেটা রয়েছে সে কার্ভের নিচের অবতল অংশটাই মূলত আমরা কাউন্ট করছি। এই 41, 42, 43 তরল পথ এভাবে নির্ধারণ করা হয়। এখানে আমার কিছু মেজারিং সিলিন্ডার রয়েছে, পরিমাপন সিলিন্ডার। এই সিলিন্ডার গুলোতে আমি তরল পদার্থ নিয়ে নির্দিষ্ট আয়তনের তরল পদার্থ নিয়ে আমি এটা পরিমাপ করতে পারি। বিভিন্ন আয়তনের তরল পরিমাপের ক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা যায়। আমি সেটা বলেছিলাম তরল পদার্থ পরিমাপের জন্য অ্যাসিড পানির পরিমাপের ক্ষেত্রে মূলত মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। এর সর্বনিম্ন ভলিউমটা কত দেখেন তো? এই ৩০ থেকে ২০ আমরা যদি বলি তাহলে এটা আমার জন্য হচ্ছে সর্বনিম্ন ১০ এর মধ্যে কয়টা দাগ রয়েছে দেখুন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ তাহলে সর্বনিম্ন আমরা ১ এমএল পর্যন্ত সর্বনিম্ন আমরা কত এমএল পর্যন্ত পরিমাপ করতে পারি? ১ এমএল। 1 এমএল এই যে 1, 2, 3, 4, 5 আমরা যদি এভাবে চিন্তা করি যেমন এটা হচ্ছে আমার জন্য ১০ এমএল আর এখানে ৫ ঘর মানে হচ্ছে ২০ এমএল এই যে এটা ১ দাগ মানে হচ্ছে ১২, ২ দাগ মানে হচ্ছে ১৪, ৩ দাগ মানে হচ্ছে ১৬, ৪ দাগ মানে হচ্ছে ১৮, ৫ দাগ আবার কিছু, কিছু ক্ষেত্রে আম সরাসরি ১০ টা দাগও থাকে। কিছু, কিছু মেজারিং সিলিন্ডারে ১, ২ ও হয়। এটা আমরা আমাদের মেজারিং সিলিন্ডার দেখে বুঝতে পারব। যেমন এখানে ১০০ থেকে ৯০ তাহলে আমি বলতে পারি এখানে ছোট, 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 ছোট দাগ রয়েছে ১০ টা। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৫ এর মধ্যে একটা দাগ কাটা রয়েছে বড় করে। ৬, ৭, ৮, ৯ তাহলে আমরা সর্বনিম্ন ১ এমএল পর্যন্ত পরিমাপ করতে পারি। যেমন আমি যদি বলি নব এখানে ৯০ এখানে ১০০ 10 এমএল রয়েছে। আমরা প্রতি 10 এমএল কে আমরা ১০ ভাগে ভাগ করলে তাহলে সর্বনিম্ন আমরা ১ এমএল পর্যন্ত পরিমাপ করতে পারি। আর এগুলো আমার জন্য হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তনিক মেজারিং ফ্লাক্স যেগুলোকে আমরা বলে থাকি। এগুলো দেখতে কেমন দেখেন তো? সরু গলাযুক্ত। দেখেন তো এই গলাটা কেমন? একটু সরু চিকন একটা গলা। কাচের পাত্রকে আয়তনিক হয়। ডেস্কের উপর যাতে সহজে রাখা যায় সেজন্য ফ্লাক্সের তলাটা অনেকটা চ্যাপ্টা বা সমতল আকৃতির দেখেন। চ্যাপ্টা বা সমতল। এটি যেকোনো আয়তনের হতে পারে। যেকোনো আয়তনের এটা হতে পারে ৫০, ২৫, ১০০, ২৫০, ৫০০, ১ লিটার। এর যেকোনো আয়তন হতে পারে। আয়তনিক ফ্লাক্সের মুখে গ্লাস স্টপার থাকে। এটার মানে কি? গ্লাস মানে হচ্ছে এই যে এইটার নামই হচ্ছে গ্লাস রিপিটার যেটাকে আমরা বলে থাকি। আর এই ফ্লাক্সের একটা মজার একটা বিষয় কি জানেন? এই যে এখানে একটা দাগ রয়েছে। আমি যখন সলিউশন তৈরি করব আমি কিন্তু কখনো এই উপরের অংশ পর্যন্ত ফিল আপ করব না। আমি জাস্ট ফিল আপ করার জন্য চেষ্টা করব এই যে দাগ কাটা অংশ পর্যন্ত। এবং সেক্ষেত্রে আমার ঢেউটা এই যে অবতলের যে দাগ ততটুকু পর্যন্ত আমি এটা ফিল আপ করব। অর্থাৎ এই দাগটা এমনভাবে ফিল আপ করব যাতে ঢেউটা এইভাবে কার্ভ হয়ে থাকে। যেমন এখানে আমার ৫০ এমএল এর একটি ভলিউমেট্রিক ফ্লাক্স রয়েছে, এখানে ১০০ রয়েছে। ১০০ এমএল মানে হচ্ছে এই দাগ পর্যন্ত। এটা ২৫০ এমএল। ২৫০ এমএল এর ফ্লাক্স মানে হচ্ছে এই দাগ পর্যন্ত। এই যে মাঝখানে এই যে দাগ। আ ঠিক একইভাবে ৫০০ এমএল, ২৫০ এমএল, ১০০ এমএল এরকম বিভিন্ন আয়তনের ফ্লাক্স রয়েছে। গলাটা কেমন? সরু নল হিসেবে ব্যবহার করা। এর নিচের অংশটা হচ্ছে একটা চ্যাপ্টা বা সমতল যাতে এটা টেবিলে বসাতে পারে। আর উপরে হচ্ছে কি রয়েছে? একটা স্টপার রয়েছে। স্টপার মানে হচ্ছে চিপির মুখ যেটাকে আমরা বলে থাকি। পরীক্ষাগারে ১০০ সেন্টিমিটারকে মানে এমএল, ২৫০ মানে ২৫০ এমএল, ৫০০ এমএল, ১ ডেসিমিটারকে মানে হচ্ছে ১ এমএল আয়তনের ফ্লাক্স বেশি ব্যবহার করা হয়। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য বিভিন্ন আয়তনের ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স ব্যবহার করে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করবে যে মেজারিং ফ্লাক্স মূলত কি কাজে লাগে? সেক্ষেত্রে আমরা বলব কি নির্দিষ্ট আয়তনে প্রমাণ দ্রবণ তৈরি। ২৫০ এমএল ০.১ মোলার, ৫০০ এমএল ১ মোলার, ১০০ এমএল ০.১ মোলার এই ধরনের সলিউশন তৈরি করার জন্য আমরা এই ফ্লাক্সটা ব্যবহার করি। এখানে তাহলে আমরা যদি দেখি এই ফ্লাক্সের সরু গলাযুক্ত নলের মাঝামাঝি স্থানে চারিদিক ঘিরে একটি দাগ রয়েছে যেখানে ফ্লাক্সের আয়তন ২৫০ এমএল এর ফ্লাক্স মানে হচ্ছে এই দাগটা। আর ১০০ এমএল এর ফ্লাক্স মানে হচ্ছে এই দাগটা। ৫০০ এমএল এর ফ্লাক্স মানে হচ্ছে এই দাগটা। এই কথাটা বলা।
ফ্লাক্সের মুখটিতে গ্লাস স্টপার দিয়ে বন্ধ করা যায় এবং ফ্লাক্সের গায়ে টু কন্টেইন টিসি প্রতীক দেওয়া থাকে, টু কন্টেইন দেওয়া থাকে। ওকে, এই যে যন্ত্রপাতিটা দেখলাম এটা হচ্ছে আমার জন্য বুরেট। বুলেটটা দেখেন, এই যে বুলেটের নিচের দিকে এখানে একটা স্টপার রয়েছে বা চাবি রয়েছে। এটাকে আমি যদি মুভ করাই, আমার ডান বাম করে, তাহলে এখান থেকে তরল পদার্থগুলো এই ছিদ্র দিয়ে ড্রপ ওয়াইজ করতে পারে। ঠিক আছে? যে বিভিন্ন ধরনের আমার বুলেট রয়েছে ১০০ এমএল, ৫০ এমএল, ২৫ এমএল, ১০ এমএল বুলেট। এটাতেও মান নেওয়ার সময় আমরা অবশ্যই এই অবতল যে অংশ, সে অবতল অংশটা সোজাসুজিভাবে মান নেওয়ার চেষ্টা করি। দেখেন, এটা আমি যদি উপর থেকে দেখি আমার কাছে মনে হচ্ছে এটা ১৯.৬২ এমএল। তার মানে এটা ভুল। আমি যদি নিচ থেকে দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে এই দেখুন ১৯.৪২ এমএল, এটাও ভুল হয়। তো আমাকে দেখতে হচ্ছে এটা আসলে মূলত এই দাগে রয়েছে, এই দাগে। একদম সোজা, সোজা স্ট্রেট কাট, এই যে আমার চোখ দিয়ে এটা সোজা, সোজা দেখতে পাকা ডান উপরে। বুলেটটা কি? বুলেট হলো দাখাঙ্গিত সমান ব্যাস বিশিষ্ট মোটা কাচের নলি। দাখাঙ্গিত দেখেন এখানে কিন্তু দাগ কাটা রয়েছে দিয়ে ৫০, ৪০, ৩০, ১০ এমএল এর মধ্যে ১০ টা দাগ রয়েছে। একটা সমান, এই পুরাটা হচ্ছে একটা সমান ব্যাস বিশিষ্ট কাচের। নলটির এক মুখ খোলা থাকে, এই যে দেখেন মুখটা খোলা এবং নিচের দিকে মুখটা সরু। এই দেখেন নিচের দিকে মুখটা সরু। সরু মুখে স্টপ কক লাগানো থাকে। স্টপ কক মানে হচ্ছে যে স্টপার এর কথা বলা হচ্ছে এখানে। স্টপ কক দ্বারা বুলেট থেকে দ্রবণের পতনটা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমি এই চাবিটাকে আমি যদি একটু স্লো করার চেষ্টা করি, আমার এই জায়গার চাবিটাকে, তাহলে কিন্তু উপর থেকে আমার নির্দিষ্ট আয়তনের রাসায়নিক পদার্থগুলো ড্রপ ওয়াইজ পড়বে। একসাথে সবগুলা পড়বে না। তাহলে এই যে আমি নিয়ন্ত্রণ করতেছি, এটার নামই হচ্ছে পতন নিয়ন্ত্রণ। বুলেট সাধারণত ৫০০ সেন্টিমিটার কিউব আয়তনের। বুলেটের গায়ে দাখাঙ্কিত করে ১০ টি ভাগে ভাগ করা থাকে। ২-৩ টা। প্রতি ভাগের আয়তনটা ১ এমএল হবে। তাহলে সেই হিসেবে ১০ টি ভাগ, আম প্রত্যেকটা ক্ষুদ্রতম ভাগের আয়তন ১ সেন্টিমিটার কিউব হবে আরকি। এভাবে আমরা আমাদের ক্যালকুলেশন গুলা করি। আমাকে অনেক সময় জিজ্ঞেস করবে বুলেটের প্রতি কয় ভাগের আয়তন? প্রতি ১ সেন্টিমিটারে যেহেতু ১ সেন্টিমিটার কিউবে যেহেতু ১০ ভাগ রয়েছে, তার মানে এটা অবশ্যই কি হবে? যেমন দেখেন এই যে ১৯ থেকে ২০, এখানে কিন্তু ১ এমএল, ১ এমএল এর মধ্যে ১০ ভাগ। তাহলে এই যে এই দাগটার মান কত? ০.১, এই দাগটার মান কত? ০.১, এই দাগটার মান কত? এই দাগটার মান কত? ১৯ থেকে ২০, এখানে ১ এমএল, ১ এমএল এ ১০ টা দাগ রয়েছে। মানে কয়টা দাগ রয়েছে? ১০ টা দাগ। ফলে আমরা প্রত্যেকটা ক্ষুদ্র দাগের আয়তন কত ধরবো? ০.১ করে, করে কাউন্ট করব। ওকে? এটা ব্যবহার করা হয় কোন জায়গায়? মূলত এটা ব্যবহার করা হয় টাইট্রেশন এর কাজে। আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশন এর বেলায় জানা ও অজানা ঘনমাত্রা দুটি দ্রবণের একটিকে ফানেলের মাধ্যমে বুলেটে নেওয়া হয় এবং আমি চাইলে জানাটাও রাখতে পারি অথবা অজানাটাও। স্টপ কক এর সাহায্যে নিয়ন্ত্রণ করে প্রয়োজন অনুসারে বিভিন্ন আয়তন কণিকা নিয়ে বিক্রিয়া ঘটানো হয়। মূলত এই বুলেট গুলো ব্যবহার করা হয় আমার টাইট্রেশনের। টাইট্রেশনের কাজে আমাকে জিজ্ঞেস করবে বুলেটের ব্যবহার কোন জায়গায়। বুলেট থেকে যদি কখনো কোশ্চেন, ২ টা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে বুলেটের প্রতি আ দাগের মধ্যে কত এমএল থাকে? তাহলে সেটা হবে ১০ এমএল। তাহলে প্রতি দাগের আয়তন হচ্ছে ০.১ সেন্টিমিটার এবং মূলত বুলেট ব্যবহার করা হয় টাইট্রেশনের কাজে। এই যে যন্ত্রপাতিগুলো আমরা দেখছি, এগুলাকে বলা হয় পিপেট। দেখেন পিপেট আবার অনেক ধরনের হতে পারে। ঠিক আছে? সাধারণ পিপেট, এখানে মার্ক করা রয়েছে। এগুলো হচ্ছে গ্রাজুয়েটেড পিপেট। এগুলো কিছু পিপেট রয়েছে দাখাঙ্কিত আর কিছু হচ্ছে পিপেট সাধারণত ২ প্রকার। সাধারণ পিপেট, দাখাঙ্কিত পিপেট। তাহলে পিপেট মানে হচ্ছে যে ১০ এমএল এর পিপেট, এই যে এতটুকু পর্যন্ত আমি যদি মেপে নিতে পারি, হচ্ছে ১০ এমএল। দাখাঙ্কিত পিপেটের ক্ষেত্রে এটা হচ্ছে দাগ দেওয়া যাবে। সাধারণত পিপেটে ২ মুখ খোলা। দেখেন এই মুখটাও খোলা, এই মুখটাও খোলা। এই প্রান্তের মুখটাও খোলা, এই প্রান্তের মুখটাও খোলা রয়েছে। একইভাবে এই যে খোলা রয়েছে, এদিকে একটা সরু একটি খোলা মুখ রয়েছে। অনেকটা এটা কিসের মতো জানেন? পাইপের মতো। আমরা পাইপ দিয়ে যে আমরা যদি একটু ভিতরের দিকে পাইপ দিয়ে বাতাস টানা, অনেকটা এইগুলোর কার্য পদ্ধতিগুলো অনেকটা একই রকম। অথবা আরো সহজ করে বলি ড্রপার এর মতো। ড্রপার আমরা দেখেছি না? এই ড্রপার এর মতোই অনেকটা এগুলোর কাজ করবে। সাধারণ পিপেট ২ ধরনের, এর ২ মুখ খোলা, একটি সরু, আম ২ মুখ খোলা সরু, একটি কাঁচ নির্মিত। নিচের মুখটি অপেক্ষাকৃত সরু এবং মাঝখানে মোটা একটি ভালভ।
কোন পিপেট? সাধারণ পিপেটে ২ মুখ খোলা থাকে। এই দেখেন ২ মুখ খোলা সরু একটি কাঁচ নল দ্বারা নির্মিত এটি এবং নিচের মুখটি অপেক্ষাকৃত বেশি সরু। দেখেন নিচের মুখ একটু চিকন, নিচের মুখটি মাঝখানে একটি বাল্ব রয়েছে। মাঝখানে একটি কি রয়েছে? এই যে মাঝখানে যে 25 এমএল এই যে 10 এমএল এর একটা বাল্ব মাঝখানে একটু মোটা আকৃতির এটা। উপরের দিকে নলের চারপাশে একটি দাগ দিয়ে পিপেটের আয়তন নিতে হবে। দেখেন এখানে 10 এমএল এটা। বিভিন্ন ধরনের পিপেট হতে পারে 0.5 এমএল থেকে শুরু করে 50 এমএল পর্যন্ত পিপেট হতে পারে। এটাও একইভাবে প্রস্তুত দ্রবণ এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার ক্ষেত্রে পিপেট ব্যবহার করে। অর্থাৎ টাইট্রেশনের কাজে নির্দিষ্ট আয়তনের প্রস্তুতকৃত দ্রবণ আমি এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। অর্থাৎ এটা আমরা মূলত ব্যবহার করব আমার ভলিউমেট্রিক ফ্লাক্স যেটা ছিল, যে আয়তনিক ফ্লাক্স যেটা ছিল, সেই আয়তনিক ফ্লাক্সের নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করে সেখান থেকে পিপেটে আমি আমার কনিক্যাল ফ্লাক্সে স্থানান্তর করতে পারি কোন একটি রাসায়নিক মূলত এই কাজটা দেখেন পিপেটের এখানে 20 ml দেওয়া রয়েছে এবং তরল নেয়ার জন্য মূলত রাবারের ফিলার গুলো ব্যবহার করি। রাবারের ফিলার গুলোর এই যে মুখটা এর ভিতরে প্রবেশ করিয়ে এটা একটা বাল্ব, এটাকে আমি যদি প্রেস করি তাহলে এটা অনেকটা আমার বাচ্চাদের ওষুধের ভিতরে যে সিরাপের মধ্যে যে ড্রপার থাকে না, সেই ড্রপারের মতো পাম্প করলে তরল নিচ দিয়ে উপরে উঠে যায়। আর মডার্ন কিছু পিপেট রয়েছে, এগুলো আমার জন্য হচ্ছে গ্রাজুয়েটেড পিপেট। এগুলো একদম এক্সাক্ট ভ্যালু নির্ধারণের ক্ষেত্রে অনেকটা সিরিঞ্জের আকৃতি। প্রেস করি, এখানে নির্দিষ্ট আয়তন উঠে যাবে বা আয়তন যদি আমরা করে দিই, এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে এই চিকন সরু নল দিয়ে ঠিক এখানে যত এমএল আমি সেট করছি তত এমএল উঠবে। দেখেন চিত্রগুলো দেখেন, উপরে বাল্বটাকে এবং চাপ দেওয়া হচ্ছে, তাহলে চাপ দিলে নিচ দিয়ে তরল উঠবে। এটা হচ্ছে পিপেট ব্যবহার করার আহ, নিয়ম আর কি। আর এরপরে আমরা এই যে দেখেন এই যে পিপেটের পাঞ্জাবি দিলাম, বসিয়ে প্রেস করলে নিচের দিকে আমার এমএল গুলো উঠে যাবে। যেমন এটা 2 এমএল এর পিপেট, এটা 1 এমএল এর পিপেট, এটা হচ্ছে 0.5 এমএল এর পিপেট, 5 এমএল এর পিপেট, 10 এমএল এর পিপেট, বিভিন্ন ধরনের দাগাঙ্কিত পিপেট। এগুলো দাগ দেওয়া রয়েছে এজন্য। এগুলো মাঝখানে কোনো বাল্ব, কিন্তু আগের গুলোতে কি ছিল? বাল্ব ছিল। পিপেট দুই ধরনের হতে পারে। দাগাঙ্কিত পিপেট আর হচ্ছে কি সাধারণ পিপেট। এরপর রয়েছে বিখার। বিখার হচ্ছে কি মূলত কোন একটি আয়তনের দ্রবণ, নির্দিষ্ট আয়তনের দ্রবণকে তাপ দেওয়ার জন্য বিকার কাচের তৈরি। ল্যাবরেটরিতে বিকার হলো সাধারণত পাইরেক্স গ্লাসের তৈরি চ্যাপ্টা তল বিশিষ্ট, দেখেন চ্যাপ্টা তল বিশিষ্ট সিলিন্ডার আকৃতির কাচ যন্ত্র। এটা অনেকটা বড় আকারের একটা সিলিন্ডার। অধিকাংশ বিকারের উপরে গোলাকার কিনারায় পাখির পাকানো ঠোঁটের মতো একটি ছোট সরু মুখ বা বেগ থাকে। এই সরু মুখে বিকারের রাখা তরল পদার্থটি অপর পাত্রে ঢেলে নেওয়া সহজ। এই রাখার কারণটা কি? এটা অনেকটা কিসের মতো জানেন? জগের মতো। এমনি ছোট আকারের একটা পট চিন্তা করি। পট দিয়ে যেভাবে আমি লিকুইড বা পানি যদি আমি বা রাসায়নিক পদার্থ, তরল রাসায়নিক পদার্থ স্থানান্তর করতে পারি, সেজন্য অনেকটা এখানে পাখির ঠোঁটের মতো পাকানো মুখ এবং বিভিন্ন আয়তনের তরল পদার্থ পরিমাপের জন্য আমরা মূলত চাপ দেওয়ার জন্য আমি চাইলে 20 এমএল এর কোন একটা রাসায়নিক পদার্থ এই দাগ পর্যন্ত নিলে 20 এমএল, এই দাগ পর্যন্ত নিলে 30 এমএল, এই দাগ পর্যন্ত নিলে 40 এমএল, 50, 60, 100 এমএল, এই দাগ পর্যন্ত নিলে 100 এমএল হবে। আমি যদি আমার তরল পদার্থটা এতটুকু নিতাম, তাহলে এটা আমার জন্য হতো 100 এমএল এর সলিউশন। আমি যখন এখানে এটুকু নিই তাহলে 200, মাঝখান বরাবর নিলাম তাহলে এটা আমার জন্য 250 এমএল এর সলিউশন এখানে আমার রয়েছে। আমি যদি এখানে এই দাগ পর্যন্ত নিই তাহলে আমাদের 500। বিভিন্ন আয়তনের বিখার আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন আয়তনের তরল মেপে নেয়ার সুবিধার্থে ওই বিখারে ভিত্তিক দাগ চিহ্নিত বা ক্যালিব্রেশন করা। এই যে এই দাগগুলোর কথাই বলা হয়। মূলত আয়তনিক বিশ্লেষণ ও গুণগত বিশ্লেষণের কাজে তরল পদার্থ, বিভিন্ন প্রকার দ্রবণ, পানি ব্যবহারের ক্ষেত্রে বিখার ব্যবহার করা হয় এবং বিখারের সাহায্যে তরল পদার্থ ঢেলে নেয়া, বোরেটে স্থানান্তর করা, দ্রবণ বা তরল পদার্থকে বুনসেন বার্নারে তাপ দেওয়া, এসব কাজে বিকার ব্যবহার করা হয়। বিকার মূলত হচ্ছে তরল নেয়া, বোরেটে তরল পদার্থ অথবা এখানে তরল পদার্থ নিয়ে তাপ দেওয়ার কাজে আমরা এই বিকারগুলো ব্যবহার করি। এই যে ফ্লাক্স গুলো এগুলো আমার জন্য রয়েছে, এগুলোকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স। টাইট্রেশনের কাজে ব্যবহার করে। এগুলো টাইট্রেশন ছাড়া অন্য কাজে ব্যবহার হয়। এরপর আমরা চাইলে কিছু কিছু ফ্লাক্স আবার আমরা তাপ দেওয়ার জন্য ব্যবহার করি। কিন্তু মূলত এগুলোর বিশেষত্ব হচ্ছে টাইট্রেশনের।
এই যে দেখেন কনিক্যাল ফ্লাক্সের নিচের অংশ মোটা ও তলার চাপ, উপরের অংশ অপেক্ষাকৃত সরু থাকে। দেখেন সরু অংশ আয়তনিক বিশ্লেষণের টাইট্রেশনের বিক্রিয়া কনিক্যাল ফ্লাক্সে ঘটানো হয়। এটি সাধারণত 250 ml আয়তনের হয়ে থাকে, তবে প্রয়োজন ভেদে ছোট বিভিন্ন তাই উদ্ভাবকের নাম অনুসারে আর্লেন মেয়ার ফ্লাক্সও এটাকে নাম। এটা হচ্ছে টু কন্টেইন, এটা ধারণ করে। এটা কিন্তু দেখেন আগেরটা ছিল টু ডেলিভার, এটা কিন্তু কি টু কন্টেইন, তার মানে ধারণ করে থাকে। এখানে মূলত এই তরল পদার্থ নিয়ে উপর থেকে বুলেট থেকে তরল দিয়ে বিক্রিয়া করানো হয়। টাইট্রেশনের পূর্বে প্রথমে কনিক্যাল ফ্লাক্সে পিপেটের সাহায্যে একটি নির্দিষ্ট আয়তনের অজানা নিয়ে এতে প্রয়োজন মতো নির্দেশ। আমি যদি বলি আমি এসিডকে ক্ষার দিয়ে টাইট্রেশন করব, আমি চাইলে মনে করেন আমি ক্ষার নিব, উপরে বুলেট থেকে আমি এসিড দিব, তাহলে ক্ষার নিয়ে আমি এক ফোঁটা নির্দেশক দিব, এরপর উপর থেকে আমি ড্রপ ওয়াইজ এসিড যোগ করলে তখন আমার আস্তে আস্তে ধীরে ধীরে বিক্রিয়া। কনিক্যাল ফ্লাক্সের গলায় ডান হাত ধরে এটিকে খাড়া বুলেটের তলায় নিয়ে বুলেট থেকে অপর একটি বিক্রিয়ক দ্রবণ যোগ করে কনিক্যাল ফ্লাক্সের মিশ্রণকে চক্রাকারে এইভাবে ঘোরালে তখন টাইট্রেশন। আমরা দেখবো মূলত আসলে কাজটা কিভাবে। ঠিক আছে? আমরা একটু যন্ত্রপাতিগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিলাম। আর এই বোতলটার নাম হচ্ছে ওয়াশ বোতল, ওয়াটার বোতল। এখানে আমরা ডিস্টিল ওয়াটার নিই এবং এখানে দেখেন কিছু দাগ দেওয়া রয়েছে। এই যে যেমন 25, 25 এটা অর্থাৎ 250 ml, 150 ml, এটা বিভিন্ন আয়তনের আমার জন্য ওয়াশ বোতল। ওয়াশ বোতল আয়তনিক বিশ্লেষণে যেসব কাঁচের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে ব্যবহারের পূর্বে উত্তম রূপে প্রথমে ক্লিনিং দ্রবণ অর্থাৎ ক্লিনচিং মিক্সচার যেটাকে বলে আরকি। গাঢ় সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেটের সম্পৃক্ত দ্রবণ দিয়ে ধুয়ে পরে পানি ও সর্বশেষ বিশুদ্ধ পানি দ্বারা ধৌত করা হয়। এই কাজের জন্য বিশুদ্ধ পানি একটি ফ্লাক্স প্লাস্টিকের বোতলে নেওয়া হয়। এর মুখে রাবারের কর্ক লাগানো থাকে। দেখেন রাবারের কর্ক লাগানো থাকে। রাবারের কর্কের সরি এই জায়গায় একটা রাবারের কর্ক লাগানো থাকে। রাবারের কর্কের একটি ফুটো দিয়ে 45 ডিগ্রি কোণে বাঁকানো নল ভেতরের প্রবেশ করানো থাকে। এই দেখেন এই যে নলটা ভিতরে প্রবেশ করে। এই যে নলটা। আর এখন বলতে পারেন এখানে কেন চিপিটা দেওয়া হয়েছে? মূলত আমার পানি যাতে বাইরে বেরিয়ে চলে আসতে না পারে এজন্য করে দেওয়ার জন্য এখানে একটা চিপি দেওয়া রয়েছে। তো কর্ক হচ্ছে এই জায়গায় কর্কে একটা ছিদ্র দিয়ে এই দেখেন এখানে কিছুটা আমরা বুঝতে পারতেছি এখানে একটা নল ৪৫ ডিগ্রি কোণে বাঁকানো। তাহলে এখানে মাঝখানের অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি কোণে বাঁকানো নল দেওয়া থাকে। আয়তনিক ফ্লাক্সে নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরির সময় ওয়াশ বোতল থেকে পানি যোগ করে ফানেলে লেগে থাকা রাসায়নিক দিয়ে ফ্লাক্সে নেওয়া হয় এবং নির্দিষ্ট দাগ পর্যন্ত পূর্ণ করা। এই কাজগুলো আমরা মূলত ওয়াটার বোতল দিয়ে করে থাকি। আ এই যে দেখেন, এই যে আমি কনিক্যাল ফ্লাস্ক এর মধ্যে উপরে একটি ফানেল বসালাম। ফানেল বসিয়ে ফানেলের মধ্যে আমি একটা ফিল্টার দিলাম। ফিল্টার দেওয়ার পর আমি উপর থেকে আমার কোন একটি সলিউশন এখানে ঢালতেছি। তাহলে এই কাজগুলো আমরা মূলত আমাদের করে থাকি। এটা আমার জন্য হচ্ছে ফানেল। ফানেল মূলত হচ্ছে কি পরিশ্রুত বা ছাঁকার কাজে আমরা মূলত অথবা সলিউশনকে যাতে বাইরে না পড়ে সেটার জন্য আমরা ফানেল ব্যবহার করি। আমি যদি এটা ফানেল ছাড়াও যদি এখানে দিতাম এই সরাসরি এই পাত্রে, এমনও হতে পারত কিছু রাসায়নিক পদার্থ বাইরে চলে আসতে পারত, পড়ে যেতে পারত। কিন্তু এটা থেকে এভয়েড করার জন্য আমরা এভাবে দিচ্ছি। অথবা এখানে কোনো অদক্ষেপ রয়েছে সেই অদক্ষেপটাকে আলাদা করার জন্য আমি আমার ফিল্টার পেপার দিয়ে ফানেলটা ব্যবহার করতে পারি। এই কাজগুলো আমরা আমাদের ল্যাবরেটরিতে করব। গোলাকার বড় মুখের কোণ আকৃতির কাচের ফানেলটি ক্রমে সরু মুখ বিশিষ্ট হয়ে কাচ নলে যুক্ত থাকে। এই কথাটাই বলা হচ্ছে। গোলাকার বড় মুখের কোণ আকৃতির কাচের ফানেলটি, এই যে বড় আকারের কাচের ফানেলটি ক্রমে সরু মুখ বিশিষ্ট হয়ে এই যে আস্তে আস্তে একটা সরু মুখ বিশিষ্ট হয়ে কাচ নলের সাথে যুক্ত থাকে। এই যে কাচ নলের সাথে যুক্ত হয়ে ক্রমে এটা সরু হয়ে কাচ নলের সাথে আয়তনিক ফ্লাক্স ও বুলেটে তরল পদার্থ নেওয়ার জন্য ফানেল ব্যবহার করা হয়। সরাসরি রাসায়নিক বস্তুর ভর পরিমাপ করে প্রমাণ দ্রবণ তৈরির সময়ও ফানেল ব্যবহার করা যেতে পারে। এরপর হচ্ছে আমার বুলেটের এই যে এখানে যে চাবিটা রয়েছে সেই চাবিটাকে আমরা আসলে কিভাবে পরিষ্কার করতে পারি? মূলত এই যে চাবিটা রয়েছে এটাকে এবং এখানে যে গোল যে অংশটা এটাকে আমি যদি ২ পাশ থেকে যদি চাপ দিই তাহলে সেক্ষেত্রে এটা খুলে যাবে। খোলার পর ভিতরে আমার যদি কোন ধরনের অপদ্রব বা গ্রিস লেগে থাকে আমি একটা কাপড় দিয়ে এখানে সরু একটি
সরু ছিদ্র রয়েছে সেই ছিদ্র বরাবর আমি একটি তার যদি প্রবেশ করিয়ে দিই তাহলে সেক্ষেত্রে লেগে থাকা কোনো গ্রিস যদি থাকে এগুলো বাইরে চলে আসবে। এভাবে আমরা মূলত আমাদের এই যে চিত্রে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে। তাহলে এই চাবিটাকে আমি ২ পাশ থেকে যদি চাপ দিই ডানে বামে খুলে যাবে। খুলে গেলে আমার এই যে প্লাস্টিকের যে সাদা নলটা রয়েছে এটা বের হয়ে যাবে এটা চাবির সাথে। এরপর এখানে একটা সরু ছিদ্র রয়েছে সেই ছিদ্রটাকে আমি একটু কাপড় দিয়ে মুছে টিস্যু কাগজ দিয়ে মুছে তারপর একটি সরু একটা তার প্রবেশ করিয়ে আমি বুলেটটাকে কি করতে পারি? পরিষ্কার করতে পারি। এই দেখেন প্রতিবার ব্যবহার করা বুলেটকে পানি দ্বারা হয়, তবে বুলেট পরিষ্কার করার সর্বোত্তম পন্থা হচ্ছে ক্লিনজিং মিক্সচার বা ক্রমিক অ্যাসিড। ক্রমিক অ্যাসিড দ্বারা ধৌত করার পর বুলেটটিকে আবার পানি দিয়ে ধুতে হয়। ধোয়ার পর দেখতে হয় স্টপ কক ঠিক মতো ঘুরে কিনা। এই স্টপ কক ঠিক মতো ঘুরে কিনা বা এর পাশ দিয়ে লিক করে কিনা অর্থাৎ পানি বেয়ে কোনো বাইরের দিকে পড়তেছে কিনা। যদি স্টপ কোড ঠিক মতো কাজ না করে তবে উভয় পাশে সামান্য গ্রিজ লাগিয়ে নেওয়া হয়। আম স্টপ ককের ছিদ্রের ভেতর গ্রিজ ঢুকলে সরু তার সাহায্যে নিম্নরূপে এটাকে বের করে আনা হয়। এভাবে আমরা আমাদের আ স্টপ ককটাকে কি করব? পরিষ্কার করব। বুলেটের চাবিটাকে পরিষ্কার করব। আর এরপর চাবিটাকে আমরা মূলত এভাবে মুভ করাই যে বাম হাত দিয়ে এক বাম হাতের এই প্রান্তটাতে আমার কি থাকবে? আঙ্গুলগুলা থাকবে। এই যে এই প্রান্তটার মধ্যে ২ টা আঙ্গুল থাকবে। এভাবে ২ টা আঙ্গুল থাকবে। ঠিক আছে? আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এই যে এভাবে মুভ করানো হয়। বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী আঙ্গুলের মধ্যম আঙ্গুল দ্বারা চক্রকে নিয়ন্ত্রিত করা হয়। এবং দাগ পরিমাপের ক্ষেত্রে বুলেটের দাগ পরিমাপের ক্ষেত্রে এই যে কার্ভটা রয়েছে কার্ভের অবতল অংশ বরাবর সোজা বরাবর নিয়ে আমরা দাগটা নিব। যেটাকে বলা হয় মিনিস্কাস বলা হচ্ছে। ওকে, আয়তনিক বিশ্লেষণের টাইট্রেশনের কাজে বুলেট ব্যবহার করা হয়। আমাকে যদি কখনো জিজ্ঞেস করে বুলেট কি কাজে ব্যবহার করে? আমাদের আনসার হবে কি? টাইট্রেশনের কাজে বুলেট ব্যবহার করে। বুলেটে কোন দ্রবণ নেয়ার পূর্বে বুলেটটিকে ওই দ্রবণের কয়েক সিসি দ্বারা আ ধৌত করে নেওয়া হয়। রিন্স করা। অতঃপর বুলেটের স্টপকক বন্ধ করে এর মুখে একটি উপরে একটি ছোট ফানেলের সাহায্যে এইখানে চাবিটা ঘুরিয়ে আমি আগে আমার বুলেটটাকে বন্ধ করে দিব। এরপর উপরে একটা ফানেল বসিয়ে আমি ০ দাগের উপর পর্যন্ত নিতে হয়। স্টপ কক খুলে কিছু দ্রবণ ফেলে দিয়ে ভেতরে যদি কোনো বায়ু থাকে তাহলে সেক্ষেত্রে বুদবুদ মুক্ত করা হয় এবং প্রয়োজনে আরো প্রমাণ দ্রবণ করে ০ দাগ পর্যন্ত দ্রবণ নিষ্কাশ স্থির করা হয়। অর্থাৎ এখন এটা বিষয়টা হচ্ছে আমি যদি বলি আমার বুলেটের দাগটা হচ্ছে কি আমি চাচ্ছি 0 পর্যন্ত নেওয়ার জন্য। তাহলে আমি 0 পর্যন্ত নিয়ে ফেলবো। যে তরল পদার্থ নিয়ে। এই কাজটা আমরা করবো আরকি। এরপর ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডের সাথে খাড়াভাবে বুলেটটাকে লাগানো হয় এবং বাম হাতের কনিষ্ঠা ও অনামিকা দ্বারা বুলেটটিকে বুলেটের টিপকে খাড়াভাবে রেখে বৃদ্ধাঙ্গুলে মধ্যমা ও তর্জনী দ্বারা কক ঘুরিয়ে মানে ককটাকে আমি যদি মুভ করাই এই যে বাইরের অংশটাকে দিলে ফোটায় এখান থেকে পড়বে। এটা বাস্তব হলে আরো ভালো বোঝানো। এই যে এই কথা এই জায়গায় আমি যদি দিয়ে মুভ করাই তাহলে এই সলিউশনটা এখানে ড্রপ ওয়াইজ পড়বে। আমি যদি একটু জোরে মুভ করাই তাহলে সেক্ষেত্রে সলিউশন গুলো একেবারে পড়ে যাবে। একেবারেই পড়ে যাবে। এই বিষয়গুলা আমরা একটু কাজের সময় সতর্কতা অবলম্বন করব বা শেখার চেষ্টা করব। এই যে দেখেন কিভাবে কাজ করা হচ্ছে। এখানে ক্ল্যাম্প দিয়ে এটা আটকিয়ে বুলেটের ০ দাগ পর্যন্ত সলিউশন নিয়ে এখানে কনিক্যাল ফ্লাক্সে আমি কোন সলিউশন নিলে তারপর এখান থেকে আমি যখন এটাকে নিয়ন্ত্রণ করব এটা আমাদের স্লোলি আস্তে ড্রপ হয়ে পড়বে। মূলত এভাবে হচ্ছে আমাদের এই পিপেট, বুলেট, কনিক্যাল ফ্লাস্ক গুলো আমরা ব্যবহার করি। তাহলে আমরা আজকে সমাপ্ত করলাম। আমি ক্লাস বুনসেন বার্নার কিভাবে কাজ অংশের বা বুনসেন বার্নার পরের ক্লাস লেকচার নাম্বার 7 আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকের মতো এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।